শুধু ধনী যারা আছে তারা শুধু ধনী হচ্ছে, তারা আমাদের বন্ধু প্রতিম হতে পারে, তারা আমাদের কখনো বন্ধু রাষ্ট্র নয়। সকল দোষ সেনাবাহিনীর। 20 সালে আমরা দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলছি সেটাতেও আমরা অর্জন করেছি ঠিকই, কিন্তু আমরা এটাও অনুধাবন করছি খুব ক্রমাগত আমরা সেই স্বাধীনতাটাকেও রক্ষা করতে পারছি না। দেশের শক্তি, বৈদেশিক শক্তি, বিভিন্ন ধরনের শক্তি ঈগলের থাবার মতো আমাদের মানচিত্রের উপরে কিন্তু ছবল দিয়ে যাচ্ছে ক্রমাগত। আমরা পারছি না যে বাংলাদেশের স্বপ্ন দেখি 5টা বেসিক রাইট, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই যাবৎকাল পর্যন্ত স্বাধীনতা পরবর্তী সময়ে কেউ এই অধিকারগুলো নিয়ে এখনো পর্যন্ত কাজ করে নাই। শুধু ধনী যারা আছে তারা শুধু ধনী হচ্ছে, যার 1000 কোটি টাকা সে শুধু 1000 কোটি টাকা কামাচ্ছে, কিন্তু যারা সাধারণ জনগণ তাদের অবস্থার উন্নতি হচ্ছে না। দেশের জিডিপি গ্রোথ দেখাচ্ছে অনেক বেশি, কিন্তু একটা রিকশাওয়ালার জিডিপি কতটুকু গ্রোথ হচ্ছে সেটা দেখার মাপকাঠি আমাদের অর্থনীতিবিদদের মাথায় নাই। অত্যন্ত দুঃখের বিষয়। অথচ আমাদের দেশের জিডিপি নির্ধারণ হওয়া উচিত আমার একটা রিকশাওয়ালা ভাই তার ইনকামের উপর ডিপেন্ড করে, একটা মাঝি তার ইনকামের উপর ডিপেন্ড করে, একটা নৌকার একটা ফিশারম্যান অর্থাৎ একটা মৎস্যজীবী তার ইনকামের উপর ডিপেন্ড করে। সেগুলো আমরা ভুলে যাই। এর কারণ হচ্ছে ইন্ডিয়ান হেজিমনি। আমি বলতে দ্বিধা রাখি না, ভারতীয় আধিপত্য। আমাদের আকাশে রয়েছে তাদের আধিপত্য, রাডার ইউজ করতে হয় তাদের, স্থলে রয়েছে তাদের আধিপত্য। 3 বিঘা করিডোরের মতো জায়গা এখনো আমরা নিতে পারি নাই। আমাদের পানিতে রয়েছে আধিপত্য, বিভিন্ন নদী, তিস্তা সহ আজ এখনো পর্যন্ত আমরা কোনো অধিকার আমরা পাই নাই। তিস্তা নদীর এখানে ব্যারেজ হবে, সেটা কে করবে, কিভাবে করবে, সেটাও আমাদের অনুমতি নিতে হয় ভারতের কাছ থেকে। তারা আমাদের বন্ধু প্রতিম হতে পারে, তারা আমাদের কখনো বন্ধু রাষ্ট্র নয়। আমাদের গুরুত্বপূর্ণ যত পদ আছে, পদবি আছে, সেগুলোতে ভারতের লবিং হয়। কেন হবে? স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় কে বসবে, কে সচিব হবে, কে নৌবাহিনী প্রধান হবে, সেনাবাহিনী প্রধান হবে, বিমান বাহিনী প্রধান হবে, কে মন্ত্রী হবে, মন্ত্রীর দপ্তর কে চালাবে, সেটা ঠিক করবে কারা? বাংলাদেশের নাগরিক ঠিক করবে। কিন্তু সেটা ঠিক করে ওপার বাংলার দাদারা। সেটা আমরা হতে দিব না। আমাদের বাইলেটারাল রিলেশনশিপ অন্য দেশের সাথে কিভাবে হবে সেটার প্রেসক্রিপশন নিয়ে আসতে হয় ভারত থেকে। কেন? এটা বাংলাদেশ, এটা ভারত নয়। স্বাধীনতার যুদ্ধের পরে আপনারা চেয়েছিলেন এই দেশে আপনাদের সেনাবাহিনী রাজত্ব করুক, সেটার আদলে রক্ষী বাহিনীও গঠন করা হয়েছিল, কিন্তু আপনারা চলে যেতে বাধ্য হয়েছিলেন, কারণ আপনারা জানেন বাংলার জনগণ কখনো আপনাদেরকে মেনে নেবে না। আমাদের বিভিন্ন দপ্তরের কথা অলরেডি বলেছি যে সেখানে আমাদের যারা নিয়োগ পাবে সেটা আমাদের প্রেসক্রিপশন নিয়ে করতে হয়। আমাদের ইকোনমিক ড্রেন হচ্ছে, আমাদের ইকোনমি এই দেশ থেকে চলে যাচ্ছে অন্য দেশে। আমাদের দুর্নীতি আজকে আমরা চ্যাম্পিয়ন, মাথা নিচু করে বলতে হয় আমাদেরকে। অথচ আমরা হতে পারতাম দক্ষ জনবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ। 18 থেকে 20 কোটি জনবলের এই দেশ। নতুন দল, নতুন সম্ভাবনা, নতুন জাতির পাওয়া, এটাই আমাদের এখন একমাত্র চাওয়া। আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে 50 বছর পার হয়ে যাওয়া পর্যন্ত, আজকে পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল যারা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কারণ সব রাজনৈতিক দলে অবশ্যই দেশপ্রেমিক ছিল না, এটা কখনোই বলা যাবে না, কিন্তু তারা পারে নাই দেশের জন্য কিছু করতে। এই দেশের অবস্থান পরিবর্তন করতে পারে নাই। এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, বড় বড় সেতু, বড় বড় দালান নির্মাণ করলেই কিন্তু দেশের মানুষের অবস্থার পরিবর্তন হয় না। একটা খেটে খাওয়া মানুষের অবস্থান যখন পরিবর্তন হবে, একটা রিকশাওয়ালা যখন হাসি মতো বাড়িতে ফেরত যেতে পারবে, তখন দেশ উন্নতি হয়েছে আমরা বলতে পারবো। আমরা সাম্রাজ্যবাদ চাই না। একটা নতুন দল, জাতীয় নাগরিক কমিটির আদলে ব্যানারের সামনে যে নতুন দল আসবে তাদের কাছে আমাদের চাওয়া থাকবে দেশের মানচিত্রের সম্মানের পুনর্বহাল, এবং সেই সম্মান অর্জনের জন্য আমরা যারা এখানে আজকে সমবেত হয়েছি আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করব, এবং আমরা তাদের সাথে থাকব সেই মানচিত্রের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য। আন্দোলন যখন হয়েছে, সেনাবাহিনীর যদি গুলি করতো সেটা হয়ে যেত একটা গৃহযুদ্ধের মতো, বাংলাদেশ রূপ নিতে পারত, কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী গুলি চালায় নাই। আন্দোলন পরবর্তী সময়ে কিছুদিন সেনাবাহিনীকে সবাই বাহবা দিয়েছে, কিন্তু এর পরবর্তী সময়ে এখন যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে সকল দোষ সেনাবাহিনীর। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা একটা চাল। কোন মানুষ যদি সূক্ষ্ম বুদ্ধি থেকে থাকে আমরা স্পষ্টত বুঝতে পারবো এই চাল কোথা থেকে আসছে, আমাদের বর্ডারের ওপাশ থেকে।
যদি কোনোভাবে সাধারণ জনগণ এবং বাহিনীকে একসাথে ক্ল্যাশ করে দেওয়া যায়, এই দেশে আবার একটা যুদ্ধের মতো অবস্থিতির সৃষ্টি হবে এবং তারা চট করে ঢুকে পড়বে। বাংলাদেশে কোনো সামরিক নিরাপত্তা উপদেষ্টা প্রয়োজন নেই। কেন নিরাপত্তা উপদেষ্টা প্রয়োজন নেই? তিন বাহিনী প্রধান নিরাপত্তা উপদেষ্টাকে কেন রিপোর্ট করতে হবে? কোনো প্রয়োজন নেই। নিরাপত্তা উপদেষ্টা এই পদবি বিলুপ্ত করতে হবে এবং মিনিস্টার অফ ডিফেন্স মিনিস্টার যিনি হবেন তিনি এমন কেউ হবেন যিনি সৈনিকের একটা ছোট বুলেট 7.62 মিলিমিটার থেকে শুরু করে সারফেস টু এয়ার মিসাইল থেকে শুরু করে আমাদের যত রকমের অস্ত্র আছে, সরঞ্জামাদি আছে, ক্ষুদ্রাস্ত্র থেকে শুরু করে আমাদের বড় অস্ত্র যেগুলো আছে, গোলা বারুদ যেগুলো আছে, সবগুলোর নাম সহ সৈনিক কি রেশন খায়, একটা সৈনিক যুদ্ধের ময়দানে কিভাবে তার দায়িত্ব পালন করতে হয়, সেটা থেকে শুরু করে একটা সৈনিক ব্যারাকে কিভাবে ঘুমায় সেটা পর্যন্ত যার নলেজ আছে সে হবে ডিফেন্স মিনিস্টার। মিনিস্ট্রি অফ ডিফেন্স বসে আছেন আমাদের সচিব এবং অন্যান্য যারা আছে, তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে আমি বলতে চাই ওই জায়গাটা তো আসলে তাদের না। বিকজ একটা বাহিনী কিভাবে পরিচালিত হবে এটা বাহিনীগত নলেজের প্রয়োজন আছে। আমরা উন্নত বিশ্বের দিকে যদি তাকাই এটার একদম সুস্পষ্ট আমরা উদাহরণ দেখতে পাবো। এটা আমরা কোনো ধার করে কথা বলছি না। দুই একটা ভালো কান্ট্রি যে দেশগুলা উন্নতি করছে ডিফেন্স সেক্টর গুলোতে, তাদের দিকেই তাকালে দেখতে পারবো সেখানে কিভাবে ডিফেন্স মিনিস্ট্রি অথবা সিক্রেট সার্ভিস গুলোতে সশস্ত্র বাহিনীর চাকুরিরত সদস্য এবং অবসরপ্রাপ্ত সদস্য এবং অন্যান্য অফিসার এবং অন্যান্য পদবীদেরকে কিভাবে একাত্মীকরণ করা হয়েছে। আবু সাইদ, মুগ্ধ সহ অন্যান্য শহীদদের রক্তের বিনিময়ে যেই নতুন বাংলাদেশে আমরা আজ কথা বলতে সাহস পাচ্ছি, সেই বাংলাদেশ বিনির্মাণে এমন একটি দল আসবে ছাত্র জনতার নেতৃত্বে, যেই দল মানুষের কথা বলবে, যেই দল ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ তাদের কথা বলবে। ইনশাল্লাহ একটা সোনার বাংলাদেশ উপকার করা এখন মাত্র সময়ের ব্যাপার।